নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প অদ্ভুত ভূতের গল্প। লেখক সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়। ভূতের গল্প তোমরা অনেক পড়েছো, অনেক শুনেছো। এই ভূতের গল্পটি মোটেই সেগুলোর মতো নয়। এ হলো একটি অদ্ভুত ভূতের গল্প, আমার নিজের কানে শোনা। গঙ্গার ধারে গ্রাম, গ্রামে বহু লোকের বাস। গ্রামের সকলের বাড়ির বাগান পুকুর আছে, যেমন তেমনি আছে বন জঙ্গল, ঝোপঝাপ, শ্মশান, গঙ্গাযাত্রীর ঘর, তাছাড়া স্কুল পাঠশালাও আছে। এই গ্রামের গঙ্গার ধারে দোতলা বাড়ি বহুকাল পড়ে আছে। গ্রামের লোক বলে ভূতের বাড়ি। এই গ্রামে বাস করত ঠাকুরদাস চক্রবর্তী। তার অনেক টাকা ছিল, কিন্তু সে ছিল দারুণ কৃপণ। গ্রামের কারো সঙ্গে মিশত না, পাছে কেউ টাকা ধার চায়। কারো বাড়ির নিমন্ত্রণ খেত না, পাছে তার নিজের বাড়িতে কাউকেও কোনো কাজে কোনোদিন নিমন্ত্রণ করতে হয়। গ্রামের লোকে তার নাম করত না, তার ছায়া দেখলে সরে যেত, মুখ দেখলে কে জানে সেদিন কি বিপত্তি ঘটবে। তার স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তারা একরকম না খেয়ে বিনা চিকিৎসায় মরে গেল। তারপরে ঠাকুরদাসও মারা গেল। মারা গিয়ে ভূত হয়ে সে ওই বাড়িতে বাস করছে। সে মারা যাবার পর তার একটি ছেলে দেবীদাস ছিল বেঁচে, কিন্তু বাবা ভূতের দৌরাত্মে সে বেচারিও বাড়িতে বাস করতে পারল না। কোথায় একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছে। গ্রামের মানুষজন আজ 20-22 বছরেও তার কোনো বার্তা পায়নি। সেই থেকে ও বাড়ি পড়ে আছে। বাড়ির দরজা জানালা কপাট ভেঙে খসে পড়েছে। বাগান যেন জঙ্গল। শুধু বাগানের মধ্যে যে পুকুর ছিল, জল শুকিয়ে পুকুরের এত বড় বুকখানা খাঁ খাঁ করছে। ও বাড়িতে কত মানুষ তারপর বাস করতে গেছে, পুরো একটা রাতও কেউ থাকতে পারেনি। নির্মেঘ আকাশ, হঠাৎ বাড়ির মধ্যে ঝড়ের দমকা বেগ, পেঁচার ডাক, ছোট ছেলের কাঁকানি কান্না। বন্ধ দরজা জানালা দুমদাম শব্দে খুলে যায়। সারা বাড়িতে গটগট খড়ম পায়ে মানুষ চলার শব্দ। তার উপর যারা বাড়ি ছেড়ে যায়নি, তাদের পা ধরে হিড় হিড় করে টানা সিঁড়ির উপর থেকে দুম করে নিচে আছড়ে ফেলা, এমনি সব নানা দৌরাত্ম্য। শেষে এমন ব্যাপার হলো, ও বাড়িতে আর যাওয়া নয়। রাত 9টার পর ও বাড়ি আর বাগানের ধার দিয়ে মানুষজন রাত্রে চলতে পারে না। ঝাঁকে ঝাঁকে ওরা বাদুর চামচিকে এসে নাকে মুখে ঝাপটা মেরে সরে যায়। গাছের ডাল মরমর শব্দে নিচে হেলে পড়ে, পথ আটকায়। সে ডালের পাশ কাটিয়ে চলতে গিয়ে গায়ের এমন জোয়ান মানুষ 3 কড়ি ডাল থেকে দুটো ফ্যাকড়া বেরিয়ে চিমটের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল প্রায় 20 হাত দূরে। সে আছাড়ে 3 কড়ির পা ভেঙে 2টি মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। তারপর একবার বাগানের মধ্যে ছিল পথের দিকের বড় জামরুল গাছটা। পথে দাঁড়িয়ে আঁকশির খোঁচা দিলে ঝরঝর করে পড়ে একরাশ জামরুল। স্কুলের ছেলেরা একদিন শনিবারে 1:30টার সময় ছুটি হলে দল বেঁধে এসে পথে দাঁড়িয়ে ওই গাছের ডালে আঁকশি লাগিয়ে ডাল নাড়া দিয়েছিল। যেমন ডালে নাড়া দেওয়া, অমনি গাছের দুটো ডাল দুদিক থেকে নেমে ছেলেদের পটাপট। তারা যে কি করে পালিয়ে এসেছিল তার বলবার নয়। শুধু তাই, বাগানের ওধারে নদী। একদিন রাত্রে বাগানের গা ঘেঁষে নদীতে নৌকা নিয়ে আসছিল বনমালী মাঝি। ওপার থেকে সওয়ারি নিয়ে যেমন ওই চক্রবর্তীর বাগানের গায়ে নৌকা আসা, হঠাৎ নৌকার সামনে জলের বুকে কি একটা ভারী পদার্থ পড়ল। সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা, আর সেই ঢেউয়ের দোলায় নৌকা উল্টে বনমালী পড়ল জলে। সওয়ারি পড়ল ছিটকে, ওরেই অজ্ঞান। বনমালীকে পাওয়া গিয়েছিল ও জায়গা থেকে 8 মাইল দূরে নদীর ঘাটে বেহুশ
অজ্ঞান। সকালে ঘাটে যারা এসেছিল চান করতে তারা দেখে বনমালীকে তুলে সবার পরিচর্যায় তার জ্ঞান করায়। জ্ঞান হতে বনমালী বলেছিল, বাবরি, শখ করতে খুঁড়ো আমার জলে ডুবিয়ে দিতে দিতে এ ঘাটে ফেলে দিয়ে যায়। সবারের কোনো পাত্তা মেলেনি। নৌকাখানা পাওয়া গিয়েছিল চক্রবর্তীর বাগানের নিচে, ডাঙায় উল্টানো অবস্থায়। তারপর ওপারে ছিল ভুলো আর কানু, তা কি সিধেল চোর। তারা পুলিশকেই ভয় করে না, তা ভূতকে করবে? সকলের বিশ্বাস চক্রবর্তীর ছিল বহুত টাকা। সে টাকা কোনো ব্যাংকে সে কোনোদিন রাখেনি। বুকের হাড় পাঁজরার মতোই সে টাকা কৃপণ চক্রবর্তী বুকে করে রাখত। যে ছেলে নিরুদ্দেশ হয়ে যায়, সে যে একটি পয়সাও পায়নি তা তার দুর্দশা দেখে সকলেই বুঝেছিল। সেই ভুলো আর কানু ঠিক করলো চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তার সেই টাকা করবে আত্মসাৎ। অতি নিঃশব্দে গোপনে তারা এসে ও বাড়িতে একদিন রাত্রে আস্তানা নিয়েছিল। তাদের হাতে শীত কাঠি এবং আরো কি কি সব যন্ত্র। গভীর রাত্রে লণ্ঠন জেলে তারা দুটো ঘরের মেঝে খুঁড়ে কিছু না পেয়ে দোতলার যে ঘরে চক্রবর্তী মারা গিয়েছিল সেই ঘরের মেঝে খুঁড়েছিল। 2-5 মিনিট তারা শাবলের ঘা মেরেছে। ঘরের দরজা বন্ধ। হঠাৎ ঘরের দরজা গেল খুলে। হুড়কো আটা দরজা, দড়াম শব্দে সে দরজা গেল খুলে। দুজনে পিছনে চেয়ে দেখে চক্রবর্তী খুলো। গায়ে মাস নেই, শ্বাস নেই, মুখখানা শুধু আছে। কঙ্কালের ওপর চক্রবর্তীর মুন্ডু বসানো। কঙ্কাল এলো এগিয়ে, এসে কথা নয় বার্তা নয়, দুটি হাড়ের হাতে দুজনের টুকি টিপে জানলা খুলে দুজনকে দিল ঝপ করে নিচে বাগানে ফেলে। পরের দিন সকালে কেষ্টর জ্ঞান হতে চোখ মেলে সে দেখে বাগানে পড়ে আছে, পাশে ভোলা। সে তখনও অজ্ঞান, অচেতন। উপায় কেষ্ট কোনো মতে বেরিয়ে এসে লোকজনকে খবর দেয়। তাই তো গায়ের লোক জানতে পারলো এ ব্যাপার। সকলে এসে ভোলাকে তুলে নিয়ে হাসপাতালে দিয়ে আসে। 2 দিন পরে ভোলার চেতনা হল, কিন্তু সে পাগল হয়ে গেল। 2 চোখে ফ্যাল ফ্যাল দৃষ্টি, আর থেকে থেকে শুধু বলে চক্রবর্তী মশাই। তাদের শীতকাঠি আর যন্ত্রতন্ত্র সেগুলোর কি হলো কেউ জানে না। বাড়ির মধ্যে ঢুকে কে তার সন্ধান নেবে এমন পরোয়া গায়ে কারো নেই। এমনি এত গল্প যে চলে আসছে ও বাড়ির সম্বন্ধে কতকাল ধরে তার আর সংখ্যা হয় না। এখন বলি, সদ্য ওই চক্রবর্তী মশাইয়ের যে গল্প শুনেছি, তখন দেশ স্বাধীন হয়েছে, তাই সেই গায়ের মাতব্বরের দল ঠিক করলেন ধুমধামে স্বাধীনতা দিবস পালন করবে। মস্ত উৎসব হবে। কোনো মন্ত্রী বা উপমন্ত্রীকে এনে মহা ধুম বাঁধাবে। গ্রামের ছেলেরা কলকাতার কলেজে পড়ে, তারা বললে নাট্যাভিনয় করবে। 3 রাত্রি ধরে অভিনয়, 3 রাত্রে 3খানা নাটকের অভিনয়। ফিমেল পার্টে নামাবার জন্য কলকাতা থেকে আনা হয়েছে 2টি বন্ধুকে, সাত্তকী আর অমর সিংকে। তারা নাকি খুব ভালো ফিমেল পার্ট করে। ঠিক হলো রিহার্সাল হবে ওই চক্রবর্তীর পুরো বাড়িতে। মাতব্বরা মানা করলেন, ভয় দেখালেন, কিন্তু ছেলের দল সে কথা গ্রাহ্য করল না। তারা বললে, ভূত, ভূত সে কুসংস্কার। ভূতের নাম শুনে অমর সিংহী মেতে উঠল যেন। সে বলল, ভূত যদি থাকে তাকে দেখতে চাই। ভূতের গল্পই শুনে আসছি, চোখে কখনো দেখিনি। এখানে যদি সে সুযোগ পাই। মাতব্বররা মানা করলেন, বললেন, একে কালের ছেলে, তার উপরে স্বাধীন দেশ, এরা মানুষকেই মানতে চায় না তো ভূতকে মানবে। তবে সাবধান, আমরা নজর রাখবো। চক্রবর্তীর বাড়ির বৈঠকখানা তারা সাফ করিয়ে
সেখানে আস্তানা পাতল অমর সিংহী আর সাত্তকী। তারা অতিথি, তাদের মন এবং মান রাখতে গায়ের ছেলেরাও বললে, আমরাও ওখানে থাকবো। শুধু নাইতে খেতে বাড়িতে আসা, তারপর রাত্রে রিহার্সাল। একখানা নয়, তিনখানা নাটকের রিহার্সাল। সব কখানাই জাতীয়তার উদ্বোধক ঐতিহাসিক নাটক। সকলেই বীর্য শৌর্য দেখাতে চায়। যার গলা যত চড়ে সেদিকে সকলের প্রাণপণ সংগ্রাম। হ্যাঁ, রীতিমতো সংগ্রাম চলছে, রিহার্সাল চলছে। হঠাৎ সে ঘরের দরজায় চক্রবর্তীর কঙ্কাল। কঙ্কালের ঘাড়ে চক্রবর্তীর মুন্ডু সকলে দেখল। দেখে অমর সিংহী বললে, কে মশাই, বহুরূপী সেজে দেখা দিলেন এসে? দু চারজন গায়ের ছেলে বলে উঠল, ও, তুমি কিপ্টা চক্রবর্তীর ভূত? বটে। সাত্তকী বলল, তোরে বড়, আমাদের রিহার্সালে বাধা দিও না। কঙ্কাল নিথর, নিষ্পন্দ। অমর সিংহী বললে, যাও, এখানে তোমার কিছু হবে না। সকলে জোর পেলে মনে বললে, হ্যাঁ হ্যাঁ, ভাগো 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 ভাগো। হ্যাঁ হ্যাঁ, ভাগো ভাগো। তোমার অনেক গল্প শুনেছি বাবু, ওসব গল্প গাঁজা। এখানে তোমার গাঁজা চলবে না। শুনে বড়। কঙ্কালের দাঁতের পাটি মুক্ত হলো এবং মুখে ঘোনা ভাষায় আওয়াজ বেরোল, আমি কারো ঘেঁষ সইতে পারি না, কোনো কালে না। বেঁচে থেকে পারিনি, মরে গিয়েও পারি না। তোমরা হইচই চিৎকারে কেন আমার শান্তি ভঙ্গ করছো? তার কারণ যে মরে সাপ হয়ে গেছে, এ পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। মরে গিয়েও তুমি যদি এবারে আঁকড়ে থাকতে চাও, তাহলে তোমার সে কাজ হবে বেআইনি, যার নাম তৃষ্পাস। অতএব এই বাড়িতে এখন তোমার কোনো অধিকার নেই থাকবার। তুমি সরে পড়ো। কিন্তু কিন্তু চলবে না, আমরা তোমাকে মানি না। তুমি যাও, না হলে এই মামুলি দেওয়াই আমরা কোরাসে রাম নাম গান করিব। রঘুপতি রাঘব রাজা রাম। কঙ্কাল চুপ। হঠাৎ মনে হলো যেন মোটরের টায়ার ফেটে হুশ করে বাতাস বেরুলো তেমন শব্দ। অর্থাৎ কঙ্কাল নিঃশ্বাস ফেলল, নিরুপায়ের মতো নিঃশ্বাস। তারপর কঙ্কাল বাতাসে মিলিয়ে অদৃশ্য। রাত 2টো পর্যন্ত চলল রিহার্সাল। তারপর নিদ্রা, নিশ্চিন্ত গাঢ় নিদ্রা। পরের দিন সকালে একথা কিন্তু এরা কারো কাছে প্রকাশ করল না। রাত্রি আসতে রিহার্সাল আবার জোর রিহার্সাল চলছে। তার মধ্যে হঠাৎ সেই কঙ্কালের আবির্ভাব। সকলে চেয়ে দেখলো, সাত্তকী বলে উঠল, আজ আবার এসেছো জ্বালাতন করতে? কালকেরও দাওয়াইও হলো না? কঙ্কালের দাঁতের পাটি নড়ল। কঙ্কাল বললে, বেশ হুঙ্কার দিয়েই বললে, কাল ভালো কথায় বলেছিল, শুনলে না? দেখাবো নাকি মজা? সাত্তকী হেরে গেল তার সামনে। তার হাতে রাজার তলোয়ার। সেই তলোয়ার উঁচিয়ে এসে বললে, শুধু তো কখানা হার, এই তলোয়ারে চোট মেরে ওগুলো খসিয়ে টুকরো টুকরো করে দেব। কঙ্কাল বলল, জানো আমি ভূত? আমরা ভূত মানি না। তোমাদের নামে ভয় পেয়ে অনেকের অনেক সর্বনাশ হয়েছে। তোমার ছেলে বাড়ি ছাড়া, দেশ ছাড়া। জানো, তোমাদের আমরা ভেলকি নাচ নাচাতে পারি। যাও এখান থেকে, আমাদের ভয় দেখিয়ে ফল পাবে না। আমরা এ বাড়ি ছাড়বো না। জোর যার মুলুক তার। যাও যদি তো ফাইট করতে পারি। অমর বললে, অ্যাক্টিং এর ভঙ্গিতে ঘুষি পাকিয়ে বলে উঠল, শোন রে বর্বর, চলে যায় এখান থেকে, নহিলে এ বজ্রমুষ্টি ইহার আঘাতে রফা করে দেব তোর দফা। তার অ্যাক্টিং শেষ হলো না। কঙ্কাল হলো অদৃশ্য।
পরের রাত্রে রিহার্সালের সময় আবার তার আবির্ভাব। এরা কিছু বলার আগেই কঙ্কাল অত্যন্ত কাকুতি ভরা কণ্ঠে বললে, দয়া করে আমাকে মুক্তি দাও, আমি এই গোলমাল সয়ে আর থাকতে পারছি না। সাত্তকী বললে, না পারো পথ দেখো, এ বাড়িতে আর থাকা চলবে না তোমার। আজ শেষবারের মতো তোমাকে বলছি, ফের যদি এসে দেখা দাও তাহলে কঙ্কাল চূর্ণ করে পুড়িয়ে দেব। তারপর থেকে এ বাড়িতে চক্রবর্তীর ভূতের আর দেখা নেই। গায়ের সকলে শুনলেন এ কথা, তারা পরখ করলেন এবং থিয়েটার চুকে গেলে তারা নোটিশ ছাপিয়ে দিলেন ঠাকুরদাস চক্রবর্তীর নিরুদ্দেশ ছেলে দেবীদাসের নামে। দেবীদাস চক্রবর্তী, যেখানেই তুমি থাকো, এ বিজ্ঞাপন পাঠ মাত্র গ্রামে ফিরিয়া তোমার পৈতৃক ভিটা দখল করিবে। এ বাড়ি এখন ভূতলেশহীন, সম্পূর্ণ নিরাপদ জানিবে। জানি না এ বিজ্ঞাপন দেবীদাস চক্রবর্তীর নজরে পড়েছে কিনা এবং সে এ বাড়িতে ফিরে এসেছে কিনা, তবে খবর নিয়ে জেনেছি সে বাড়িতে বা বাড়ির ত্রিসীমানায় ভূতের ছায়াও সেই থেকে আজ পর্যন্ত কেউ আর দেখেনি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন সকলের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো, কারণ প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।